জীবনযাত্রার ব্যয় এবং হাউজিং বিল বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জারেড কুশনারের সঙ্গে বৈঠক করেন বলে দাবি করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস। তবে বৈঠক খুব একটা ফলপ্রসূ হয়নি বলেও উল্লেখ করেন তিনি। মঙ্গলবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন জেফ্রিস। তিনি বলেন, ডেমোক্রেটরা সবসময় দেশের মানুষের সংকটের সমাধান করতে চায়, তাই বিরোধী পক্ষের লোকজনের সাথে বৈঠক করতে হয়। ডেমোক্রেটরা হাউজের সংখ্যাগরিষ্ঠতা পেলে প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসন করার উদ্যোগ নিতে পারেন বলেও জানান জেফ্রিস। হাউজ মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনারের ব্যক্তিগত বৈঠক ঘিরে দেশের রাজনীতিতে নতুন আলোচনা তৈরি হয়েছে। মধ্যবর্তী নির্বাচনের মাত্র কয়েক মাস আগে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীর সঙ্গে জেফ্রিজের এমন বৈঠক ডেমোক্রেটদের জন্য রাজনৈতিকভাবে কতটা ঝুঁকিপূর্ণ তা নিয়ে প্রশ্ন উঠেছে। মঙ্গলবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে হাকিম জেফ্রিজ বলেন, মূলত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় এবং সম্প্রতি পাশ হওয়া হাউজিং অ্যাফোর্ডেবিলিটি বিল নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে। ডেমোক্রেটরা দেশের মানুষের জন্য জীবনযাত্রার ব্যয় কমানো, গ্যাস, আবাস ও স্বাস্থ্যসেবাকে সাশ্রয়ী করার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি। জেফ্রিজ আরও জানান, এবারের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা হাউজের সংখ্যাগরিষ্ঠতা পেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের উদ্যোগ নিতে পারে। ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করার পুনর্ব্যক্ত করেন তিনি। মধ্যবর্তী নির্বাচনের আগে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস বা প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠকের কোনো পরিকল্পনা আছে কিনা এই প্রশ্নের জবাবে জেফ্রিজ জানান, এটি নির্ভর করবে নির্বাচনের আগে জনগণের স্বার্থে সামনে আসা আইনি ও আইনগত কাজের উপর। ট্রাম্প প্রশাসন জনগণের জন্য বিপর্যয়কর উল্লেখ করে কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদ জানান হাউস মাইনরিটি লিডার। কান্ট্রি মিউজিকের জনপ্রিয় তারকা ডলি পার্টন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। মঙ্গলবার সামাজিক মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় ডলির মৃত্যুর কথা নিশ্চিত করেন তার ভাগ্নে ও দীর্ঘদিনের নিরাপত্তা প্রধান ব্রায়ান সিভার। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সহ বিভিন্ন অঙ্গনের মানুষ। ট্রাম্প জানিয়েছেন, ডলির স্মরণে দেশের সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা ৭ দিন অর্ধনমিত রাখা হবে। মঙ্গলবার ডলি পার্টনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শোক নেমে আসে তার ভক্ত ও সঙ্গীতাঙ্গনে। কয়েক দশক ধরে কান্ট্রি মিউজিককে সমৃদ্ধ করা এই শিল্পীর ৮০ বছরের জীবনের অবসান হল নেশভিলে। সামাজিক মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় ডলির ভাগ্নে ও দীর্ঘদিনের নিরাপত্তা প্রধান ব্রায়ান সিভার তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। কান্ট্রি মিউজিকের ইতিহাসে অন্যতম জনপ্রিয় শিল্পী ছিলেন ডলি পার্টন। তার ক্লাসিক হিট জেলোইন থেকে শুরু করে 9 to 5 তার গান প্রজন্মের পর প্রজন্মের শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়েছে। প্রায় ৬ দশকের ক্যারিয়ারে সঙ্গীতের পাশাপাশি অভিনয় ও গীতিকার হিসেবেও নিজের আলাদা পরিচয় তৈরি করেন তিনি। টেনেসির ছোট শহরে ১২ ভাই বোনের পরিবারে বেড়ে ওঠেন ডলি পার্টন। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি ছিল তার গভীর আগ্রহ। হাই স্কুল শেষে গীতিকার হওয়ার স্বপ্ন নিয়ে ন্যাশভিলে যান তিনি। দ্রুতই সঙ্গীতাঙ্গনের মানুষের নজরে আসেন এবং পোর্টার ওয়াগনার শোতে নিয়মিত গান গাওয়ার সুযোগ পান। সঙ্গীতের পাশাপাশি অভিনয়েও সফল ছিলেন ডলি পার্টন। 9 to 5 সিনেমার থিম গান লেখার পাশাপাশি এতে অভিনয় করেন তিনি। পরে দ্য বেস্ট লিটল ওয়ার হাউস ইন টেক্সাস এবং স্টিল ম্যাগানোলিসের মতো সিনেমাতেও অভিনয় করেন। তার লেখা আই উইল অলওয়েজ লাভ ইউ গানটি পরে হুইটনি হিউস্টনের কণ্ঠে বিশ্বজুড়ে আরো ব্যাপক জনপ্রিয়তা পায়। ডলি পার্টনের পরিচয় শুধু সঙ্গীত শিল্পী হিসেবে সীমাবদ্ধ ছিল না, তিনি ছিলেন লেখক, অভিনেত্রী, ব্যবসায়ী ও সমাজকর্মী। শিশুদের জন্য সাক্ষরতা কর্মসূচি থেকে শুরু করে কোভিড-19 ভ্যাকসিন গবেষণায় অর্থায়ন, বিভিন্ন মানবিক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন তিনি। তবে ডলি সবসময় নিজের সবচেয়ে বড় পরিচয় হিসেবে সঙ্গীত শিল্পী পরিচয়টিকেই সামনে রেখেছেন। প্রায় ৩,০০০ গান লিখেছেন ডলি পার্টন। দীর্ঘ সঙ্গীত জীবনে পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। এর মধ্যে রয়েছে গ্র্যামি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং রক অ্যান্ড রোল হল অফ ফেমে অন্তর্ভুক্তি। ৭৭ বছর বয়সে প্রথম রক অ্যালবাম রকস্টার প্রকাশ করেন ডলি পার্টন। অ্যালবামটিতে বিভিন্ন প্রজন্মের শিল্পীর সাথে যৌথভাবে গান করেন তিনি। বয়স বাড়লেও নতুন ধরনের শিল্পীদের নিয়ে কাজ করার আগ্রহ হারাননি এই কিংবদন্তি শিল্পী। ডলি পার্টন ছিলেন দেশের সবচেয়ে প্রিয় শিল্পীদের একজন। তার গান, অভিনয়, স্বতন্ত্র ব্যক্তিত্ব ও সমাজসেবামূলক কর্মকাণ্ড তাকে প্রজন্মের পর প্রজন্মের মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সহ বিভিন্ন অঙ্গনের মানুষ। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, ডলির স্মরণে আমেরিকায় সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। ৬ দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ডলি পার্টন শুধু কান্ট্রি মিউজিককেই সমৃদ্ধ করেননি, দেশের সংস্কৃতিতে রেখেছেন গভীর ও স্থায়ী প্রভাব।
নেভিরকি স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে সামার অ্যান্ড উইকেন্ড স্কুল কর্মসূচি শেষে বিভিন্ন বিভাগে সেরা শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়। কুইন্সে জ্যামাইকা মুসলিম সেন্টারে প্রতি বছরের মতো এবারও এই কর্মসূচির আয়োজন করা হয়। এর মাধ্যমে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা ইসলাম ধর্মের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ পায়। বিসমিল্লাহির রহমানির রহিম লা উকসিমু বিহাযাল বালাদ। এসব শিক্ষার্থী ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য সাধারণত পর্যাপ্ত সুযোগ পান না। তবে সামারে স্কুল বন্ধ থাকায় নিউ ইয়র্কের বিভিন্ন মসজিদ কেন্দ্রিক শিক্ষা কার্যক্রমে অংশ নিয়ে শুদ্ধভাবে পবিত্র কোরআন পড়া, নামাজ আদায় এবং ইসলামের বিভিন্ন বিধিবিধান সম্পর্কে জ্ঞান অর্জন করেন তারা। বাচ্চারা তো এমনিতে সাধারণত মানডে থ্রু ফ্রাইডে স্কুল করে, তো এই যে আপনার সারা বছরের স্পেশালি আপনার এই সামার প্রোগ্রামটা অনেক বুট ক্যাম্প, অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে। তো আমরা এখানে চুজ করছি কারণটা আপনার হলো সারাদিন একটা ইসলামিক এনভায়রনমেন্টে থাকে, তারপরে আপনার ওদের ইসলামের সাথে কানেকশনটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো ওই ওয়েল কানেকশন একটা এস্টাবলিশমেন্ট তৈরি হয় আর কি। মুসলিম ফাদার, মুসলিম প্যারেন্ট হিসেবে আমি মনে করি আমার দায়িত্ব আমার সন্তানকে ধর্মীয় অনুশাসন ইন্ট্রোডিউস করানো। জামাইকা মুসলিম সেন্টার একটা ভালো প্রতিষ্ঠান এই বাচ্চাদেরকে ধর্মীয় অনুশাসনের ফাউন্ডেশন দেওয়ার জন্য। নিউ ইয়র্ক সহ দেশে শিশুদের ধর্মীয় শিক্ষা নেওয়ার সুযোগ তুলনামূলকভাবে সীমিত। তাই গ্রীষ্মের ছুটিতে সন্তানদের ধর্মীয় শিক্ষায় যুক্ত করতে আগ্রহী থাকেন অভিভাবকরাও। এ ধরনের উদ্যোগে ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি ইসলামী অনুশাসন ও চর্চার প্রতিও শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। I'm sending my kids here, the weekend school and the summer school as well, for their better future. Nowadays, schools are closed, some are closed. We need to send our kids to the masjid. We spend about 10 months in public school or Islamic school. Now we need to send them on weekend school and summer schools too, in the masjid. Instead of spending time, wasting time at home, bring them here. Jamaica Muslim Center is your center. Today, who is coming with the Qaeda or Separa, whatever, a day will come, they will be the president of the Jamaica Muslim Center. শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার সুযোগ করে দিতে 1990-এর দশক থেকে নিয়মিত উইকেন্ড ও সামার স্কুলের আয়োজন করে আসছে জ্যামাইকা মুসলিম সেন্টার। প্রতি বছরই বাড়ছে এই কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা। এবারের আয়োজনে অংশ নেয় প্রায় 375 জন শিক্ষার্থী। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন আয়োজকরা। If we learn the Quran, we can go to Jannah and we can get rewarded. What did you learn from this summer school? We learn how to pray wudu and like make salah. I think it will help me in this future of Islam. There's so many things that we have to learn not just about in this dunya, but in the akhirah, and which will help us get to Jannah and not Jahannam. They teach me how to do qalqalas, tajdeed, and they teach me also how to do Kharazabor, Kharazar, Ultapesh, and empty alif. They also teach me alif, ba, ta when I was new here. ধর্মীয় শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা ইসলামের আদর্শ ও অনুশাসন সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে। পাশাপাশি দৈনন্দিন জীবনে এসব শিক্ষা মেনে চলার অভ্যাসও গড়ে উঠবে বলে আশা করছেন জ্যামাইকা মুসলিম সেন্টার কর্তৃপক্ষ। ইসলামিক জ্ঞান এবং অনুশাসন মেনে চলার জন্য জ্ঞান অর্জন খুবই জরুরি। আর এসব জ্ঞান অর্জনের জন্য নিউ ইয়র্ক আমেরিকা জুড়ে প্রতিষ্ঠানের পরিমাণ খুবই কম। আর একই সাথে শিক্ষার্থীদের এই সামার সিজনে অর্থাৎ স্কুল বন্ধের সময়টাকে সুবর্ণ সুযোগ হিসেবে ব্যবহার করছেন জ্যামাইকা সেন্টার সহ বিভিন্ন মসজিদ এবং গবেষণা প্রতিষ্ঠানগুলো। এর মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করবেন এবং আগামী দিনে ধর্মীয় অনুশাসন মেনে চলার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী স্মরণ করতে নিউ ইয়র্কের ব্রুকলিনে যশনে ঈদে মিলাদুন্নবীর আয়োজন করে বাংলাদেশ গাউসিয়া কমিটির নিউ ইয়র্ক শাখা। বিভিন্ন স্টেট থেকে শ্রোতারা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ছিল নারী পুরুষের অংশগ্রহণ। 1 দশক আগে জন্ম নেওয়া সংগঠনটির নতুন কমিটির অভিষেক হয় 24 আগস্ট সোমবার রাতে। ব্রুকলিনের জলসা পার্টি হলে গাউসিয়া কমিটি বাংলাদেশের নিউ ইয়র্ক শাখার পূর্ণাঙ্গ কমিটির অভিষেক আয়োজন করা হয়।
মহানবীর জন্মদিনে ঈদে মিলাদুন্নবী এবং তার জীবন আচরণ নিয়ে আলোচনা শুনতেই নিউ ইয়র্কের আশেপাশের স্টেট নিউ ইয়র্ক শহরের বিভিন্ন এলাকা থেকে এসেছিলেন নবীর ভক্তরা। 50 বছর বয়স পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 65 বছর বয়সের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে সংসার করেছেন। খাদিজা জীবিত থাকা অবস্থায় আল্লাহ রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। নবীজির জীবন সম্পর্কে আলোচনা করতে বাংলাদেশের পাশাপাশি লন্ডন থেকেও এসেছিলেন ইসলামিক বক্তা। ওয়া নূর নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্যারা নবীর নূরকে আল্লাহ বলতেন নূর নবী, আল্লাহ বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর। শিশু কিশোরদের পাশাপাশি যথাযথ পর্দা প্রথা মেনে আয়োজনে অংশ নিয়েছেন নারীরা। ইসলামের প্রচার প্রসার ও নতুন প্রজন্মকে দ্বীনের পথে আনার লক্ষ্যে 2016 সালে প্রতিষ্ঠা হয়েছিল গাউসিয়া কমিটি। আজকে আমাদের নতুন কমিটির নবগঠিত কমিটির আলহামদুলিল্লাহ আমাদের অভিষেক হয়েছে। আমরা আগামী থেকে অনেক কাজ করতে চাচ্ছি, আলহামদুলিল্লাহ এই পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে চাই গাউসিয়া কমিটির খেদমত। প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশে এবং আমেরিকায় ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। আমরা গাউসিয়া কমিটি বাংলাদেশ নিউ ইয়র্ক শাখার পক্ষ থেকে ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি আমরা মানবিক কার্যক্রমগুলিও আমরা সম্পাদন করে থাকি। যেমন গত বছর কিছুদিন আগে আমাদের চট্টগ্রাম তথা সারা বাংলাদেশে যে বন্যা দুর্গত হয়েছে, এখন এর জন্য আমরা এখন গাউসিয়া কমিটি বাংলাদেশ নিউ ইয়র্ক শাখার পক্ষ থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত অনুদান আমরা সংগ্রহ করে দিয়েছি। প্রতিষ্ঠানটি নিয়মিত হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ স্মরণ, গিয়ারবি শরীফ আয়োজন, খাজা গরিবে নেওয়াজ, মঈনুদ্দিন চিশতি স্মরণে ওরস, এছাড়া ইমাম হুসাইন স্মরণে আয়োজন করা হয় কারবালার অনুষ্ঠান। গাউসিয়া কমিটি বাংলাদেশ নিউ ইয়র্ক শাখার পক্ষ থেকে আমরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকি। তার মধ্যে পবিত্র শাহাদাত কারবালা মাহফিল এবং প্রতি বছর জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এবং বড় পীর আব্দুল কাদির উরুস এবং খাজা গরিবে নেওয়াজের উরুস। কানাডার সঙ্গে বাণিজ্য যুদ্ধের মধ্যে লেক অন্টারিওর নাম পরিবর্তন করে লেক আমেরিকা করার কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, অন্টারিওর সঙ্গে বড় বাণিজ্যের সম্ভাবনা তিনি দেখছেন না, তাই লেক অন্টারিওর নাম পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এদিকে অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর উপর জোর দিয়েছেন। ট্রাম্পের মন্তব্যে কানাডায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পারস্পরিক বাণিজ্য নিয়ে কানাডার সঙ্গে চলমান টানাপোড়েনের মাঝেই নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি জানান, লেক অন্টারিওর নাম পরিবর্তন করে লেক আমেরিকা রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে আমেরিকা। তার যুক্তি, অন্টারিওর সঙ্গে খুব বেশি বাণিজ্যের আশা রাখে না আমেরিকা। নর্থ আমেরিকার 5টি গ্রেট লেকের অন্যতম এই লেক অন্টারিও। এটি একই সঙ্গে কানাডার অন্টারিও এবং আমেরিকার নিউ ইয়র্ক সীমান্তকে স্পর্শ করে আছে। এর আগেও মেক্সিকোর সঙ্গে সীমান্ত উত্তেজনার মাঝে গালফ অফ মেক্সিকো এর নাম বদলে গালফ অফ আমেরিকা করার উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প। এবার কানাডার বিরুদ্ধেও একই কৌশল প্রয়োগ করতে চান তিনি। ট্রাম্পের এমন হুমকির কড়া জবাব দিয়েছেন অন্টারিও প্রভিন্সের প্রিমিয়ার ডাগ ফোর্ড। তিনি জানান, দেশের সার্বভৌমত্ব ও ব্যবসার উপর আঘাত এলে কখনোই নতি স্বীকার করবেন না তারা। ডাগ ফোর্ড মনে করিয়ে দেন, অন্টারিও যদি আলাদা কোনো দেশ হতো তবে সেটি হতো বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতি। ট্রাম্পের অযৌক্তিক শুল্ক নীতি আমেরিকার সাধারণ ভোক্তা এবং শ্রমিকদেরকেই বেশি ক্ষতি করবে বলেও মন্তব্য করেন তিনি। আমেরিকান অটোমোবাইলের শীর্ষ ক্রেতা কানাডা। অন্যদিকে বিমান ও সামরিক সরঞ্জামের জন্য প্রয়োজনীয় অ্যালুমিনিয়াম, ইস্পাত, ইউরেনিয়াম এবং খনিজ সারের প্রধান যোগানদাতাও দেশটি। কানাডা থেকে সরবরাহ করা বিদ্যুতেই নিউ ইয়র্ক, মিশিগান ও মিনেসোটার প্রায় 1.5 মিলিয়ন ঘরবাড়ি ও ব্যবসায় আলো জ্বলে। লেক অন্টারিওর নাম পাল্টানোর চেয়ে এসব বিষয়কে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন অন্টারিওর প্রিমিয়ার। লেক অন্টারিও নিয়ে ট্রাম্পের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় কানাডার শিল্পমন্ত্রী মেলানি জোলি স্পষ্ট জানিয়েছেন, ট্রাম্প যাই বলুন না কেন, কানাডিয়ানরা এই জলাশয়কে চিরকাল লেক অন্টারিও বলেই ডাকবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কৌশলগত পদক্ষেপের মাধ্যমে পাল্টা লড়াইয়েরও ঘোষণা দেন তিনি। We've navigated the, St. Lawrence River, the Great Lakes for thousands of years and it was part of a foundation of our country. And we'll just stand up for what we have. এদিকে টরন্টোর স্থানীয় বাসিন্দারাও ট্রাম্পের এই দাবিকে হাস্যকর ও পাগলামি বলে অভিহিত করেছেন।
রাশিয়ার রাজধানী মস্কোয় গোপন সফরে গেছেন সিআইএ ডিরেক্টর জন র্যাটক্লিফ। আমেরিকান কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে মঙ্গলবার মস্কোয় পৌঁছে তিনি বৈঠক করেছেন। তবে কার সঙ্গে এবং কী বিষয়ে বৈঠক তা এখনও স্পষ্ট নয়। সফরটি এমন এক সময় হলো যখন ইউক্রেন যুদ্ধ থমকে আছে এবং ইরানকে ঘিরে আমেরিকা রাশিয়ার স্বার্থও নতুন করে মুখোমুখি হচ্ছে। আমেরিকান একটি সামরিক বিমান মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রিউস থেকে যাত্রা করে প্রথমে লাটভিয়ার রিগায় এবং পরে মস্কোর ভনুকোভা বিমানবন্দরে যায়। সূত্রের দাবি, সিআইএ ডিরেক্টর জন র্যাটক্লিফ ওই বিমানেই ছিলেন এবং রাশিয়ার রাজধানীতে বৈঠকের জন্য গেছেন। এর আগে সিআইএ রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময় এবং ইউক্রেন যুদ্ধ শুরুর আগে কূটনৈতিক যোগাযোগেও ভূমিকা রেখেছিল। সাংবাদিক মার্কাস মোর জানান, আমেরিকান সামরিক বিমানটি জয়েন্ট বেস অ্যান্ড্রিউস থেকে রওনা হয়ে রিগায় যাত্রা বিরতির পর মস্কোয় পৌঁছায়। কর্মকর্তারা নিশ্চিত করেছেন সিআইএ ডিরেক্টর র্যাটক্লিফ ওই বিমানে ছিলেন। Нет, я не располагаю такой информацией. রাশিয়ার পক্ষ থেকে সফরটির বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। ক্রেমলিন জানিয়েছে বিমানটির বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই, ফলে বৈঠকের উদ্দেশ্য নিয়ে জল্পনা চলছে। সম্ভাব্য বিষয়গুলোর মধ্যে বন্দি বিনিময় এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমেরিকান সামরিক বিমান বা এই সংক্রান্ত সফর নিয়ে তার কাছে কোনো তথ্য নেই। এদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেন রাশিয়ার গভীরে তেল উৎপাদন স্থাপনায় হামলা চালিয়েছে। এতে কয়েকটি স্থাপনা বন্ধ রাখতে হয়েছে এবং রাশিয়ার কিছু এলাকায় জ্বালানি সংকট ও রেশনিং শুরু হয়েছে। র্যাটক্লিফের সফর নিয়ে আমেরিকান কর্মকর্তারাও বিস্তারিত কিছু বলেন। তবে এমন সফর সাধারণত গুরুত্বপূর্ণ বার্তা, সতর্কতা কিংবা সংবেদনশীল আলোচনার সঙ্গে যুক্ত থাকে। সাংবাদিক ড্যান ডিলুজ বলেন, কোন প্রতিপক্ষ দেশের রাজধানীতে সিআইএ প্রধানের সফর সাধারণত গুরুতর বার্তা বা সতর্কতা পৌঁছে দেওয়ার সঙ্গে সম্পর্কিত। ইরানের বিরুদ্ধে আমেরিকার নতুন নিষেধাজ্ঞাও আলোচনায় আসছে। রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য ও সামরিক সহায়তা দিচ্ছে বলে দাবি রয়েছে। একইভাবে ইরান অতীতে রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে, ফলে দুই দেশের সম্পর্ক আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। রাশিয়া ও ইরানের পারস্পরিক সামরিক সহযোগিতার কারণে ইউক্রেন ও ইরান দুই যুদ্ধের স্বার্থ এক জায়গায় এসে মিলছে। তবে র্যাটক্লিফের মস্কো সফরের প্রকৃত উদ্দেশ্য এখনো অজানা। আমেরিকার প্রায় 700 পণ্যের ওপর 50% পর্যন্ত পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। মঙ্গলবার অটোয়ায় এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেন জানান, নতুন শুল্কে প্রায় 27.6 বিলিয়ন কানাডিয়ান ডলার মূল্যের আমেরিকান পণ্যকে লক্ষ্যবস্তু করা হয়েছে। 8 সেপ্টেম্বর থেকে এসব শুল্ক কার্যকর হবে। পণ্যের তালিকায় রয়েছে স্টিল, অ্যালুমিনিয়াম, দুগ্ধজাত পণ্য, অ্যাপ্লায়েন্স, কৃষি সরঞ্জাম, কাগজ, ইলেকট্রনিক্স ও অন্যান্য পণ্য। শুল্কের হার হবে 15, 25 ও 50%। কানাডা জানিয়েছে, আমেরিকার আরোপ করা শুল্কের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে। দুই দেশের বাণিজ্যিক আলোচনা ভেস্তে যাওয়ার পর শনিবার থেকে কানাডার 20 বিলিয়ন ডলারের আমদানির ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন 50% শুল্ক কার্যকর হয়। এর জবাবে ইস্পাত, অ্যালুমিনিয়াম, আসবাবপত্র, পোশাক, দুগ্ধজাত পণ্য ও ইলেকট্রনিক্স সহ 700 আমেরিকান পণ্যে সর্বোচ্চ 50% পর্যন্ত পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। মঙ্গলবার অটোয়ায় সংবাদ সম্মেলনে দেশটির অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেন এই পাল্টা শুল্কের ঘোষণা দেন। Effective September 8, Canada will impose counter tariffs of up to 15, 25 or 50% on $27.6 billion in imports from the United States of America. শ্যাম্পেন স্পষ্ট করেন, কানাডার পণ্যের উপর আমেরিকা যত শতাংশ শুল্ক আরোপ করেছে, আমেরিকার একই ধরনের পণ্যের উপর ঠিক তত শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। এটি কানাডার ব্যবসা ও শ্রমিকদের জন্য সমান প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি করবে বলে উল্লেখ করেন তিনি। It's all about fairness, it's all about level playing field, it's all about supporting Canadian workers and Canadian businesses. পাশাপাশি আমেরিকার শুল্কের প্রভাবে ক্ষতিগ্রস্ত কানাডার শিল্প ও ছোট ব্যবসাকে সুরক্ষা দিতে 7.5 বিলিয়ন ডলারের একটি সহায়তা প্যাকেজের কথা জানান দেশটির শিল্পমন্ত্রী মেলানি জোলি। Basically grants for $3 million and up to $2 million of interest-free loans. And the businesses that will be able to have access are around those that will have
$1 million in revenues. এদিকে হোয়াইট হাউসের বাইরে অনির্ধারিত এক সংবাদ সম্মেলনে এগ্রিকালচার সেক্রেটারি ব্রুক রলিন্স জানান, দেশের কৃষিখাত রক্ষায় ট্রাম্প প্রশাসন বিন্দুমাত্র ছাড় দেবে না। তবে দুদেশের চলমান বাণিজ্য আলোচনা খুব দ্রুতই শেষ হতে পারে বলে আশাবাদী তিনি। রলিন্স জানান, কানাডা আমেরিকার দুগ্ধজাত পণ্যের উপর 200 থেকে 300% পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপ করে USMCA চুক্তির মূল উদ্দেশ্য লঙ্ঘন করছে, যা দীর্ঘদিন ধরে মেনে নেওয়া সম্ভব নয়। পাল্টা শুল্কের কারণে দেশের কৃষক ও খামারিদের মধ্যে উদ্বেগ রয়েছে বলে স্বীকার করলেও রলিন্স জানান, ট্রাম্প প্রশাসনের বাণিজ্য আলোচনার লক্ষ্য হচ্ছে বিশ্বজুড়ে আমেরিকান কৃষি পণ্যের বাজার উন্মুক্ত করা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।